নমস্কার আমার সকল প্রিয় ভাই ও বোনেরা, ইতিমধ্যে তোমরা জানতে পেরেই গেছো রাজ্যে গ্রাম পঞ্চায়েতের 11,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। যদি তোমার লক্ষ্য থাকে গ্রাম পঞ্চায়েতের যে কোনো একটি পদে নিজের একটি সিট হাতের মুঠোয় পাওয়ার, তাহলে তোমাকে মাথায় রাখতেই হবে যে ইংলিশ সাবজেক্টটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে। কারণ আমরা দেখতেই পাবো যে গ্রাম পঞ্চায়েতে যে বিভিন্ন পদগুলো রয়েছে প্রত্যেকটা পদেই কিন্তু ইংলিশ সাবজেক্ট থাকছে। তুমি যেই পদের জন্য অ্যাপ্লাই করো না কেন তোমাকে ইংলিশ সাবজেক্ট ভালো করে পড়তেই হবে। আমরা দেখতে পাবো যেমন সেক্রেটারি বলতে পারো, কিংবা আমরা দেখতে পারি গ্রাম পঞ্চায়েত সহায়ক, কিংবা আমরা দেখতে পারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যেগুলো রয়েছে সমস্ত ক্ষেত্রেই ইংলিশে কিন্তু 25 নাম্বার থাকছে। অর্থাৎ 25টা কোশ্চেন ইংলিশ থেকে তোমরা পাবে। শুধুমাত্র যে কর্মী যেটা রয়েছে, গ্রাম পঞ্চায়েত কর্মী যে পদটা রয়েছে সেখানে শুধুমাত্র 10 নাম্বার থাকে ইংলিশে। তার মানে ইংলিশ সাবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়তে হবে। আজকে আমি তোমাদেরকে সেই সমস্ত অধ্যায়গুলোর নাম বলে দেব যেগুলো থেকে আমরা দেখেছি বিগত বছরে কিন্তু প্রশ্ন এসেছে। সুতরাং এই বছরেও সেই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসার অনেক সম্ভাবনা রয়েছে। 2026-এ পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে, তো তোমাকে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে এবং কোথা থেকে প্রস্তুতিটা শুরু করবে সেই সমস্ত কিছু সম্পর্কে তোমাদের সঙ্গে আমরা আজকে আলোচনা করব। চলো তাহলে আজকে সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের নামগুলো বলে দিই। দেখো, প্রথমেই তোমরা দেখবে, ঠিক আছে? আচ্ছা, বলে দিই যে প্রথমে আমি তোমাদের সেই পদগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিই, ঠিক আছে? কোন কোন পদের জন্য ইংলিশ সাবজেক্টের কত নাম্বার আমাদের থাকছে। দেখো, সর্বপ্রথম আমি যদি বলি তোমাদের, দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী যে পদটা রয়েছে সেই পদের জন্য ইংলিশে থাকবে টোটাল 10টা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকছে, ঠিক আছে? তার মানে এখানে ইংলিশ থেকে মানে গ্রাম পঞ্চায়েত যে কর্মী যে পদটা রয়েছে সেই পদের জন্য কেউ যদি অ্যাপ্লাই করে থাকো সেখানে তুমি ইংলিশের জন্য 10টা নাম্বার পাবে। বোঝা গেছে? 10 নাম্বার তুমি ইংলিশ সাবজেক্ট থেকে পাচ্ছ। এখানে তোমার যোগ্যতা কি দরকার? তাহলে এখানে তোমার যোগ্যতা হচ্ছে ন্যূনতম 8ম শ্রেণী পাস। তুমি যদি 8 পাস করে থাকো তাহলেই তুমি এই কর্মী পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এইবার কি রয়েছে, নেক্সট রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েত সহায়ক, ঠিক আছে? এইখানে কতগুলো প্রশ্ন পাবে তুমি? এইখানে ইংলিশ থেকে প্রশ্ন পাবে টোটাল 25টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন মান 1 নাম্বার করে প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে। টোটাল 25টা প্রশ্ন কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ। এখানে এই গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে আবেদন করার জন্য তোমার যোগ্যতা কি থাকতে হবে? যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস তোমাকে থাকতেই হবে। ওকে, এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, ঠিক আছে? এই সেক্রেটারি পদে আবেদন করার জন্য তোমার যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে? তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই এই গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে আবেদন করতে পারবে। এবং এখানেও ইংলিশ সাবজেক্ট রয়েছে এবং ইংলিশ সাবজেক্টে কত নাম্বার প্রশ্ন পাবে তুমি? এখানে 25 নাম্বার প্রশ্ন কিন্তু তুমি এখানে পাবে। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য যদি তোমরা কেউ আবেদন করতে চাও তাহলে এখানে তোমার যোগ্যতা থাকতে হবে ন্যূনতম স্নাতক পাস, ঠিক আছে? স্নাতক পাস তোমরা যদি হয়ে থাকো তাহলে তোমরা এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে। আর এখানেও আমরা দেখতে পাবো যে ইংলিশে কিন্তু আমাদের টোটাল 25টা প্রশ্ন থাকবে। তাহলে বুঝতেই পারছো যে গ্রাম পঞ্চায়েতের যে এই যে পদগুলো তোমাদের বলে দিলাম, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি, সহায়ক, কর্মী, প্রত্যেকটা পদেই কিন্তু ইংলিশ সাবজেক্টটা তোমাদের থাকছে। বেশিরভাগ সমস্তটাই দেখছি আমরা 25 নাম্বার করে থাকছে। শুধুমাত্র কর্মী পদে কিন্তু 10 নাম্বার তুমি ইংলিশ সাবজেক্ট থেকে পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার অধ্যায়গুলোর নাম তোমাদের বলে দিই, কোন অধ্যায়গুলো পড়বে। দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে, যেগুলো পড়লে প্রত্যেকটা পদের জন্যই তোমার কিন্তু অনেক মানে তুমি যে অ্যাপ্লাই করছো প্রত্যেকটা পদে যে ইংলিশগুলো থাকছে ঘুরিয়ে ফিরিয়ে এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকেই কিন্তু প্রশ্ন উঠে আসে। তো দেখো, সমস্ত প্রথমে যে ফার্স্ট চ্যাপ্টারটা যেটা তোমাকে ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে দেখো কি আর্টিকেল, ঠিক আছে? তো এই আর্টিকেল চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে।
এই আর্টিকেল থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে প্রশ্ন আসতে পারে, বেশিরভাগ প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে আসার চান্স রয়েছে। তাহলে এখানে আর্টিকেল সম্পর্কে বিস্তারিত ধারণা তোমাকে কিন্তু রাখতে হবে, মানে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এর ব্যবহার, অ্যান এর ব্যবহার, দায়ের ব্যবহার, সমস্ত বিষয়টা কিন্তু তোমাকে একদম মানে কি বলবো, খুব ভালো করে পড়তে হবে। একদম পুরো কনসেপ্ট কিন্তু তোমাকে ক্লিয়ার রাখতে হবে। শুধুমাত্র তুমি যদি মনে করো যে আমি এমসিকিউ পড়ে চলে গেলাম, কয়েকটা এমসিকিউ পড়ে তুমি যদি চলে যাও, তাহলে কিন্তু হবে না। এমসিকিউ তো করবেই, এমসিকিউ তো পড়বেই, তার সাথে তোমাকে পুরো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, এমসিকিউ তো পড়বেই, তার সাথে পুরো কনসেপ্ট ক্লিয়ার কিন্তু তোমাকে রাখতে হবে, মানে আর্টিকেল সম্বন্ধে সমস্ত কিছু তোমাকে বিস্তারিতভাবে পড়তে হবে। পরবর্তী যেটা কি রয়েছে সেটা হচ্ছে দেখো প্রিপোজিশন। একই রকমভাবে প্রিপোজিশন, এটাও খুব গুরুত্বপূর্ণ। এই প্রিপোজিশন থেকে তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে প্রশ্ন পাবে। এখানে আমাদের দেখতেই পাবো আমরা, তোমাকে হয়তো বলে দিল যে কোথায় অ্যাট বসবে, কোথায় ইন বসবে, অফ, ফ্রম, তারপরে ওভার, আন্ডার, উইথ, বিটুইন, অ্যামং, সমস্ত কিছু, এই যা যা প্রিপোজিশন রয়েছে সমস্ত কিছু, এবং আর প্রিপোজিশনের যে ভাগগুলো রয়েছে, ফিক্সড প্রিপোজিশন বলো, সমস্ত কিছুই কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে। পুরো কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। আগে তোমাকে মানে থিওরি ভিত্তিক ক্লাস করতে হবে, তারপরে কিন্তু তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে। তুমি যদি আগেই এমসিকিউ প্র্যাকটিস করতে বসে যাও, এবং তুমি যদি তার মানে প্রিপোজিশনের যে যে সমস্ত প্রিপোজিশনগুলো রয়েছে, কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশন বসছে, এই সমস্তগুলো ধারণা তোমার যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু এমসিকিউ করতে গিয়ে তখন তুমি পারবে না। তো তখন কি হবে, সেটা পুরোপুরি একটা খুব বাজে ব্যাপার হয়ে যাবে। কোনো কিছু তুমি ধারণা ধরতেই পারবে না যে সঠিকটা আমি সঠিক অ্যান্সার কোনটা হতে পারে, ক্লিয়ার হবে না। তো প্রথমেই তোমাকে আগে পুরো কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, থিওরি ভিত্তিক ক্লাস প্রথমে তোমাকে করতে হবে, তারপরে তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে। পরবর্তী প্রশ্ন মানে চ্যাপ্টারের নাম সেটা হচ্ছে কি ভয়েস চেঞ্জ। দেখো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে অ্যাক্টিভ টু প্যাসিভ, ঠিক আছে, বা প্যাসিভ টু অ্যাক্টিভ, বা এরকম হতে পারে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ, বা বলতে পারো ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচে চেঞ্জ করা, এই রকম প্রশ্ন কিন্তু আসতে পারে। মানে আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখি, তাহলে কিন্তু আমরা দেখেছি যে এই ভয়েস চেঞ্জ থেকে বলো, বা ন্যারেশন বলো, বা আর্টিকেল বলো, বা প্রিপোজিশন বলো, এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তো এই সমস্ত চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে। তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করার যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো ভালো করে মাথায় রাখতে হবে। তারপরে ন্যারেশন চেঞ্জের, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করার যে সমস্ত রুলস রয়েছে, তারপরে সেন্টেন্স ভিত্তিতে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি নিয়ম হতে পারে, বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি নিয়ম হতে পারে, সমস্ত কিছুই তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার পরবর্তী যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে সিনোনিমস। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সিনোনিমস, মানে কি বলবো, প্রত্যেক মানে সিনোনিমস সমস্ত পরীক্ষাতেই কিন্তু আসে। ঠিক আছে, তো গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন পদগুলো তোমাদের বলে দিলাম, সমস্তটাতেই কিন্তু সিনোনিমস থেকে প্রশ্ন তুমি পেতে পারো। ঠিক আছে, পেতে পারো না মানে পাবেই। ঠিক আছে, এই রকম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিরকম ভাবে আসতে পারে, যে বলে দিল যে নিয়ারেস্ট মিনিং, বা সিমিলার মিনিং, বা সেম মিনিং, বা উল্লেখ করে দিল সিনোনিম, এই রকম ভাবে কিন্তু প্রশ্ন তোমাকে দিতে পারে। তো সিনোনিমস খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই, এটা ভোকাবুলারির আন্ডারে পড়ছে। ঠিক আছে, সিনোনিমস বলো। বা দেখো পরবর্তী যেটা রয়েছে অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস কোনটা? অ্যান্টোনিমস হচ্ছে এটা অপোজিট। সিনোনিমস যেটা আমরা দেখলাম সেম মিনিং বা সমার্থক শব্দ বলতে পারি, আর অ্যান্টোনিমস যেটা হচ্ছে সেটা হচ্ছে বিপরীত শব্দ, মানে অপোজিট ওয়ার্ড। তার মানে সিনোনিম এবং অ্যান্টোনিম দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে সিনোনিম থেকেও তুমি প্রশ্ন পাবে, দুটা প্রশ্ন বা চারটা প্রশ্ন আসতেই পারে। একই রকম ভাবে অ্যান্টোনিম থেকেও দুটো বা চারটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। তো সিনোনিম অ্যান্টোনিম খুব ভালো করে তোমাকে পড়তে হবে। সমস্ত ওয়ার্ড এগুলো তো ভোকাবুলারির মধ্যে পড়ছে, তো এই ওয়ার্ড নলেজগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। নেক্সট আমাদের যে ওয়ার্ড মানে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে হচ্ছে এক কথায় প্রকাশ। ঠিক আছে, তো এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও আমাদের ভোকাবুলারির আন্ডারে পড়ছে। ওয়ান ওয়ার্ড থেকে দেখবে বিগত বছরে প্রায় 5-6টা মতো প্রশ্ন এসেছিল। তো খুব ভালো করে ওয়ান ওয়ার্ডটা তোমাকে পড়তে হবে, তো ভালো করে মুখস্থ করতে হবে। পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে কি ইডিয়মস। ইডিয়মস বা বাগধারা,
বিগত বছরে আমরা দেখেছি 2টো বা 3টে প্রশ্ন কিন্তু ইডিয়ামস থেকে এসেছিল। ইডিয়ামস বা বাগধারা বা প্রবাদ বাক্য যেটাই বলো না কেন, তো ইডিয়ামসটাও কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এটাও কিন্তু আমাদের কিসের আন্ডারে পড়ছে? ভোকাবুলারির আন্ডারে পড়ছে। এই যে ওয়ান ওয়ার্ড বলো, ইডিয়ামস বলো, এগুলো কিন্তু সমস্তটাই মুখস্থ করতে হবে। ঠিক আছে, পরবর্তী যে ওয়ার্ড মানে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব থেকে কিরকম প্রশ্ন আসবে? ফ্রেজাল ভার্ব থেকে হয়তো তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে প্রশ্ন আসতে পারে। বেশিরভাগ প্রশ্ন ফ্রেজাল ভার্ব থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেই আসে। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেই প্রশ্ন আসার চান্সটা বেশি রয়েছে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে যদি না আসে তাহলে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এইরকম ভাবেও কিন্তু ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন আসতে পারে। তো ফ্রেজাল ভার্বও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমাকে ফ্রেজাল ভার্বটাও পড়তে হবে। পরবর্তী যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে কারেক্ট স্পেলিং। ভীষণ 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 ইম্পর্টেন্ট। এইরকম প্রশ্ন আসবে, ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। কোনটা কারেক্ট স্পেলিং রয়েছে, মানে সঠিক বানান কোনটা রয়েছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, এই রকম প্রশ্ন কিন্তু থাকবে। কারেক্ট স্পেলিং থেকেও প্রায় আমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি দেখি তাহলে সেখানেও দেখবো 5 থেকে 6টা প্রশ্ন কিন্তু কারেক্ট স্পেলিং থেকেও ছিল। তো খুবই ইম্পর্টেন্ট, পড়তেই হবে। নেক্সট আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, দেখো, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন এটা হচ্ছে নাউনের একটা ভাগ, তাই তো? কালেকটিভ নাউন এই চ্যাপ্টারটাও মানে সমষ্টিবাচক বিশেষ্য যেটাকে বলা হয় কালেকটিভ নাউন, বিভিন্ন ধরনের সমষ্টিকে কি বলা হয়, ঠিক আছে, তো সেটাও কিন্তু খুবই ভালো করে পড়তে হবে, মানে মুখস্থ করতে হবে কালেকটিভ নাউনটা। ঠিক আছে, কালেকটিভ নাউন থেকেও আমরা বিগত বছরে প্রশ্ন আসতে দেখেছি। তো 2টো বা 4টে প্রশ্ন কিন্তু কালেকটিভ নাউন থেকেও আসতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে প্রশ্ন আসার চান্স কিন্তু বেশি রয়েছে। তারপরে দেখো নেক্সট যেটা রয়েছে সেটা বলছে কি, পাংচুয়েশন। পাংচুয়েশন মার্ক মানে কি, যেটা যে কমা, ফুল স্টপ, কমা, তারপরে বলতে পারো ইনভার্টেড কমা, এই রকম। ঠিক আছে, এগুলো ব্যবহার করতে হবে। মানে একটা সেন্টেন্স দিয়ে দেবে, সেই সেন্টেন্সে কোথায় কমার প্রয়োজন পড়ছে, কোথায় ফুল স্টপের প্রয়োজন পড়ছে, এই সমস্ত কিছু তোমাকে দেখাতে হবে। তো বেশিরভাগ মানে আমরা প্রিভিয়াস ইয়ারে যদি প্রশ্ন দেখি তাহলে দেখব সেখানে কিন্তু কমার ব্যবহারটাই জানতে চেয়েছিল। ঠিক আছে, কমার ব্যবহারটাই কিন্তু প্রত্যেকটা যে পদগুলো রয়েছে গ্রাম পঞ্চায়েতের সহায়ক বলো, সেক্রেটারি বলো, কিংবা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলো, সেখানে কিন্তু পাংচুয়েশন মার্কের ক্ষেত্রে কমার ব্যবহারটাই কিন্তু জানতে চেয়েছে, যে কোথায় কমাটা ব্যবহার হয়। তো এটাও খুব ভালো করে দেখতে হবে। আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কি, এরার কারেকশন। একটা সেন্টেন্স দিয়ে দেবে এবং সেই সেন্টেন্সের মধ্যে কোন জায়গাটাতে এরার রয়েছে, বা একটা সেন্টেন্সকে 4টে পার্টে ভাগ করে দিতে পারে, এরকম ভাবেও দিতে পারে, এবং কোন পার্টে এরারটা রয়েছে বা ভুলটা রয়েছে সেই ভুলটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো এই রকম ভাবেও এরার কারেকশন থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে। তো এই যে তোমাদের 13টা অধ্যায়ের নাম বললাম, প্রত্যেকটা অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার যদি তোমরা মনে করো যে প্রত্যেকটা অধ্যায় খুব ভালো করে পড়বে তাহলে কিন্তু খুবই খুবই উপকার পাবে। মানে একটা সিট তুমি এবার পেতেই চলেছো। প্রত্যেকটা অধ্যায় যেগুলো যেগুলো বললাম, একদম আর্টিকেল থেকে শুরু করে একদম এরার কারেকশন পর্যন্ত সমস্তটা খুব ভালো করে তোমাকে পড়তে হবে। যেগুলো তোমাদের গ্রামারের ভিত্তিতে বললাম সেগুলো তো রুলসের ওপর ডিপেন্ড করে হয়ে যাবে। যেগুলো ভোকাবুলারি বললাম, যেগুলো বললাম মুখস্থ করতে হবে, সেগুলো তো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো এই 13টা অধ্যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো এবার তোমরা যদি মনে করো যে এই সমস্ত অধ্যায়ের ক্লাসগুলো তোমরা যদি আমাদের সাথে করতে চাও, তাহলে আমাদের একটা ব্যাচ রয়েছে, সেটা হচ্ছে সংগ্রাম ব্যাচ। ঠিক আছে, স্পেশালি গ্রাম পঞ্চায়েতের জন্য সংগ্রাম ব্যাচ রয়েছে। এখানে কিন্তু সমস্ত সাবজেক্টই তোমাকে পড়ানো হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের জন্য যে সমস্ত সাবজেক্টের প্রয়োজন হচ্ছে, যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জিকে, সমস্ত সাবজেক্টই কিন্তু আলাদা আলাদা স্যার ম্যাডাম দ্বারা পড়ানো হচ্ছে, এবং পরীক্ষা পর্যন্ত কিন্তু তোমাদের এই ক্লাসটি করানো হবে। এই টোটাল কোর্সটা তুমি পেয়ে যাচ্ছ মাত্র 799 টাকায়। ঠিক আছে, মাত্র 799 টাকায় সমস্ত সাবজেক্টের ক্লাস তুমি পেয়ে যাবে একসাথে। তার সাথে সমস্ত সাবজেক্টের বিষয়ভিত্তিক নোটস পেয়ে যাবে, এবং সমস্ত সাবজেক্টের এমসিকিউ কিন্তু সেখানে পেয়ে যাবে, এবং তার সাথে তোমাদের 100+ মক টেস্টও কিন্তু
তুমি এখানে পেয়ে যাচ্ছ মাত্র 799 টাকায়। কত কিছু পেয়ে যাচ্ছ, সমস্ত সাবজেক্টের ক্লাসও পেয়ে যাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, নোট পাচ্ছ, এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে, সমস্ত কিছু। তাহলে তোমরা যদি মনে করো যে এই ব্যাচটা নিতে চাও, তাহলে আমাদের সাথে কি করে যোগাযোগ করবে? এই যে স্ক্রিনে দেওয়া যে আমাদের নাম্বারটা রয়েছে, আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি, 7872562940। এই নাম্বারে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আরেকবার বলে দিচ্ছি, 7872562940। এটা আমাদের যোগাযোগের নাম্বার। তো এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই অতি দ্রুত নিজের সিটটা তোমরা বুকিং করে নিতে পারো। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করলাম ইংলিশ সিলেবাস কি কি রয়েছে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদের জন্য, এবং বিভিন্ন পদের জন্য কোন যোগ্যতা তোমার থাকা দরকার, তুমি যে আবেদন করবে, সমস্তটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো আমাদের ব্যাচটা অতি অবশ্যই নিয়ে নাও এবং আমাদের পেইড ব্যাচে যুক্ত হও, এবং যেখানে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাস চলছে।